ব্যাস আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের ৮ম অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, তা হলো রাজ্য পুনর্গঠন আইন সম্পর্কে। তো এখানে পরীক্ষায় প্রশ্নটি কিভাবে আসতে পারে? প্রশ্নটি হলো, রাজ্য পুনর্গঠন আইন সম্পর্কে কি জানো? এবং রাজ্য পুনর্গঠন আইন সম্পর্কে টিকা রাখো। যেকোনোভাবে আসতে পারে পরীক্ষায়, কোশ্চেনটি অ্যান্সার একই হবে। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি রাজ্য পুনর্গঠন কমিশন সম্পর্কে আলোচনা করো, সেই ভিডিওটাও তোমরা দেখে নিও। ঠিক আছে? দেখে নাও অ্যান্সারটি। ওর এখানে হেডিং দিবা কি? রাজ্য পুনর্গঠন আইন। পটভূমি মানে কি, কিসের জন্য এই রাজ্য পুনর্গঠন আইনটা রচনা হলো? ভারত স্বাধীন হওয়ার পর বিভিন্ন প্রদেশে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি প্রবল হয়ে ওঠে। বিশেষ করে তেলুগুভাষী মানুষের মধ্যে দীর্ঘ আন্দোলন এবং ১৮৫৩ সালে রাজ্য পুনর্গঠন কমিশন, যার অপর নাম কি স্টেট রিঅর্গানাইজেশন কমিশন বা এসআরসি, গঠনের পর এই দাবি আরো তীব্র হয়। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার এই আইন প্রণয়ন করেন বা প্রবর্তন করেন। কোন আইন? রাজ্য পুনর্গঠন আইন। তাহলে কত সালে প্রবর্তন হয়েছিল? ১৮৫৩ সালে। রাজ্য পুনর্গঠন কমিশন গঠনের ৩ বছর পরে ১৯৫৬ সালে ১৯৫৬ সালে এই রাজ্য পুনর্গঠন আইন গঠন হয়েছিল। দেখে নাও প্রবর্তনের ইতিহাস। রাজ্য পুনর্গঠন আইনের প্রবর্তন কি? আমি যেটা বললাম, এই আইন তথা রাজ্য পুনর্গঠন আইন ৩১শে আগস্ট ১৯৫৬ সালে রাষ্ট্রপতির অনুমোদন পায়। ঠিক আছে? এবং ১ নভেম্বর ১৯৫৬ সাল থেকে এটি কার্যকর হয়ে যায় তথা পুরো দেশে লাগু হয়ে যায়। এবং এই পরীক্ষা কিন্তু দুভাবে প্রশ্ন দিতে পারে। যদি বলে রাজ্য পুনর্গঠন আইন কবে পাস হয়, তাহলে কি তোমরা ১৯৫৬ সাল শুধু মেনশন করে দিবে, তোমরা তারিখ মেনশন করবে না। আর যদি বলে রাজ্য পুনর্গঠন আইন কবে রাষ্ট্রপতি অনুমোদন হয়, তখন স্পেসিফিক ডেট মেনশন করে দিবে। ১৯৫৬ সালে ৩১শে আগস্ট। আর কবে কার্যকর হয়েছিল? ১৯৫৬ সালের ১ নভেম্বর। ঠিক আছে? এখন দেখে নাও রাজ্য পুনর্গঠন আইনের উদ্দেশ্য কি? উদ্দেশ্যে প্রণয়ন করা হয়, কি কারণ ছিল? ১, ভাষা ও সংস্কৃতি ভিত্তিতে রাজ্যগুলোর নতুন সীমারেখা নির্ধারণ তথা স্টেটের বাউন্ডারিকে ঠিক করা। নতুন কি যে রাজ্য গঠন হয়েছে সেগুলোর কি সীমানাকে নির্ধারণ করা। আর কি প্রশাসনিক সুবিধা বৃদ্ধি করা। ৩, জনগণের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় রক্ষা করা হবে। রাজ্য পুনর্গঠন আইনের ফলাফল। এই রাজ্য পুনর্গঠন আইন প্রণয়নের ফলে ভারতে কি প্রভাব দেখা গিয়েছে? কি? রাজ্য পুনর্গঠন কমিশনের রিপোর্ট ১৯৫৫ সালে জমা হয়। এর ভিত্তিতে ১৯৫৬ সালে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়, যেটা আগেও বললাম। ভারতে এই রাজ্য পুনর্গঠন যে আইন প্রণয়ন হয়ে গেল, তখন থেকেই ভারতের যে আগে ২৭ টি রাজ্য ও এলাকা একত্রিত করে কি করা হয়? ২৭ টি রাজ্য ছিল, সেই এলাকাগুলোকে একত্রিত করে ১৪ টি রাজ্য এবং ৬ টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। তাহলে কি আগে ২৭ টা যে রাজ্য ছিল এবং তার অন্তর্ভুক্ত এলাকা ছিল, সেগুলোকে কি করে টুকরো করে ভেঙে ১৪ টি রাজ্যের আখ্যা দেওয়া হয় এবং ৬ টি কেন্দ্রশাসিত অঞ্চলের আখ্যা দেওয়া হয়। ঠিক আছে? এখন দেখে নাও এই ১৬ টি ভাষাভিত্তিক রাজ্যগুলা কি ছিল। ১ম যে ভারতের ভাষাভিত্তিক রাজ্য গঠন হয়েছে তা হলো অন্ধ্রপ্রদেশ। এটি ছিল একটি তেলুগু ভাষাভিত্তিক রাজ্য। আমি এখানে মেনশনও করেছি, ভারতের ১ম ভাষাভিত্তিক রাজ্য কি? এই অন্ধ্রপ্রদেশ ভারতের ১ম ভাষাভিত্তিক রাজ্য। ২য় কি স্টেট গঠন হয়েছিল? আসাম, আসামি ভাষাভিত্তিক রাজ্য। বিহার, হিন্দি ভাষাভিত্তিক রাজ্য। মহারাষ্ট্র, মারাঠি ভাষাভিত্তিক রাজ্য। মধ্যপ্রদেশ, এটি হলো হিন্দি ভাষাভিত্তিক রাজ্য। তারপরে কি ৬ নাম্বার রাজ্য উড়িষ্যা, বর্তমান নাম ওড়িশা। এটি ছিল একটা ওড়িয়া ভাষাভিত্তিক রাজ্য। পাঞ্জাব, পাঞ্জাবি ভাষাভিত্তিক রাজ্য। রাজস্থান, হিন্দি ভাষাভিত্তিক রাজ্য। তামিলনাড়ু কি? তখন তামিলনাড়ুর নাম কি ছিল? মাদ্রাজ, এটি ছিল একটি তামিল ভাষাভিত্তিক রাজ্য। কর্ণাটক, তখন কর্ণাটকের নাম কি ছিল? মহীশূর বা মাইশোর, এটি ছিল একটি কন্নড় ভাষাভিত্তিক রাজ্য। কেরালা, তখন নাম ছিল কেরল, এটি ছিল একটি মালায়ালাম ভাষাভিত্তিক রাজ্য। গোয়া, দমন, দিউ, এটি পরবর্তীকালে সংযুক্ত হয়ে যায়। এই ৩ টা কি জায়গা একসাথে সংযুক্ত করা হয়। হিমাচল প্রদেশ, এটি ছিল একটি হিন্দি ভাষাভিত্তিক রাজ্য। ঝাড়খণ্ড, তখন ঝাড়খণ্ড তো বিহারের অংশ ছিল, তাহলে কি তো এটাও ছিল হিন্দি ভাষাভিত্তিক রাজ্য। মধ্যপ্রদেশের পৃথক অংশ তথা সেন্ট্রাল প্রভিন্স অ্যান্ড বেরার, এটি ছিল একটি হিন্দি ভাষাভিত্তিক রাজ্য। এবং অন্ধ্রের বাকি অংশ তথা অন্ধ্র স্টেট, এটি ছিল যে তেলুগু ভাষাভিত্তিক রাজ্য। টোটাল ১৬ টি স্টেট কমপ্লিট হলো। এখন দেখে নাও
৬ টি কেন্দ্রশাসিত অঞ্চল কি ছিল? আচ্ছা, আরেকটা কথা মেনশন করে দেই। ওই ১৯৫৬ সালে স্টেট রিঅর্গানাইজেশন কমিশনের রিপোর্ট অনুযায়ী মূল ১৪ থেকে ১৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পরিবর্তন হতে পারে। মানে কি, ওই এসআরসি রিপোর্টে একেকটা জায়গায় একেক রকম তথ্য মেনশন, কোথাও ১৪ টা, কোথাও ১৫ টা, কোথাও ১৬ টা। ঠিক আছে? তাই ৩ টা উত্তরই সঠিক। আমি এখানে টোটাল ১৬ টাই মেনশন করে দিয়েছি যাতে তোমরা সকলেই জেনে যাবে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ৬ টি কেন্দ্রশাসিত অঞ্চল কি ছিল? এক ছিল চণ্ডীগড়, আরেকটা ছিল লাক্ষাদ্বীপ, ৩ নাম্বার ছিল দিল্লি, ৪ নাম্বার পন্ডিচেরি, ৫ নাম্বার দমন ও দিউ এবং ৬ নাম্বার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেগুলো বর্তমানে ভারতে ইউনিয়ন টেরিটরি হিসেবেই বিরাজ করছে। এখন এই রাজ্য পুনর্গঠন আইনের তাৎপর্য বা গুরুত্ব কি ছিল? ১ নাম্বার গুরুত্ব, ভাষাভিত্তিক রাজ্য গঠনের দীর্ঘদিনের দাবি পূরণ হয়ে যায়। ঠিক আছে? বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষার ভিত্তিক রাজ্য গঠন হয়। সাংস্কৃতিক বৈচিত্র্য স্বীকৃতি দেওয়া হয়। ও ৩ নাম্বারকে কেন্দ্র রাজ্য সম্পর্ক আরো সুসংহত হয় তথা আরো ভালো হয়। ৪ নাম্বার কি? ভারতের গণতন্ত্র ও ভৌগোলিক ঐক্য আরো মজবুত হয়ে যায়। মানে কি, একেক জায়গায় একেক রকমের সংস্কৃতি এবং ভাষার ভিত্তিতে যে সমস্ত রাজ্য গঠন হয়, এর ফলে কি ভারতের গণতন্ত্র রক্ষা হয় এবং ভৌগোলিক ঐক্য আরো মজবুত হয়ে ওঠে। উপসংহার: রাজ্য পুনর্গঠন আইন ১৯৫৬ ছিল স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ। এই আইনের মাধ্যমে ভাষাভিত্তিক রাজ্য গঠন করে জনগণের সাংস্কৃতিক ও ভাষাগত পরিচয়কে স্বীকৃতি দেওয়া হয়। এর ফলে আঞ্চলিক অসন্তোষ অনেকাংশ প্রশমিত হয়, মানে কমে যায় এবং কেন্দ্র রাজ্য সম্পর্কে আরো সুদৃঢ় হয়, মানে আরো ভালো হয়। একই সঙ্গে প্রশাসনিক সুবিধাও বৃদ্ধি পায় ও ভারতের গণতান্ত্রিক ভিত্তিও মজবুত হয়ে ওঠে। ঠিক আছে? অ্যান্সার এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। কমেন্টে যেন ভিডিওটি কেমন লেগেছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।